অতনু যেন আদরে আদরে তার এই মাঝবয়সী শরীরটাকে আবার পূর্ণ যৌবনের মতো জাগিয়ে তুলল। তার গলা, ঘাড়, পিঠে ঠোঁটের ছোঁয়ায় ভালোবাসা এঁকে দিল। পারমিতার সব সংস্কার যেন প্রেমের স্রোতে ভেসে যাচ্ছে। শাড়ির আঁচলটা নামিয়ে অতনু তার বুকে মুখ ডোবালো। ব্লাউজের উপর দিয়ে একের পর এক চুমু খেতে লাগলো। তারপর একটা একটা করে হুক খুলে ব্লাউজের আর অন্তঃবাস ফেলে দিয়ে যখন অতনু তার নারীত্বের রূপ দেখতে পেল, তখন লজ্জায় সে চোখ বন্ধ করে ফেলল। অতনুর জিভায় ছোঁয়া লাগতে শিহরণে তার শরীর কেঁপে উঠল। শরীরের প্রতিটা রোম রোম যেন চাইছে অতনুকে। তাকে বাধা দেওয়ার শক্তি পারমিতার নেই। এত সুখ কোনোদিন পায়নি সে। তাই আজ যেন চাইছে অতনু তাকে যেভাবে চায় ভালোবাসায় ভরিয়ে দেক। তার পেট, নাভি, কোমর সবখানে যেন অতনুর জীব তাকে কামনার আগুনে পুড়িয়ে দিচ্ছে। মুখ, ঠোঁট আর জিহ্বার ছোঁয়ায় যেন ভালোবাসার পরশ তার সর্বাঙ্গে ছড়িয়ে দিচ্ছে। শাড়িটা কোমর থেকে খুলতে টান দিতে যেন পারমিতার সম্মতি ফিরে এলো। সে বলল, প্লিজ অতনু, এমন করো না। অতনু যেন কিছুই শুনতে পেল না। সে কামনার আগুনে জ্বলে পারমিতাকে জাগিয়ে তুলল। তার স্তনের বোটায় জীবর পরশ আর কামড়ে পারমিতার শীতকার যেন প্রমাণ করে দিল যে সে ও বহুদিনের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে। চুষে যেন তার বুক থেকে সব দুঃখ, কষ্ট, আকণ্ড পান করে নিচ্ছে অতনু। যে অতনুকে বুকে চেপে ধরল। মনে মনে যেন বলল, দাও, আরও সুখ দাও, সুখী করো আমাকে। অতনুর জাগ্রত শরীরে ছোঁয়া পাচ্ছে সে তার গিরিখাদের মুখে। সে যেন প্রাণপণে চাইছে তাকে নিজের মধ্যে নিতে। তাই মুখ ফুটে বলেই ফেলল, এবার তুমি আমার মাঝে প্রবেশ করো অতনু, আর যে পারছি না সইতে। বহু বছর পর আজ খুব ভালো ঘুম হলো পারমিতার। শরীরের খিদে কথা পুরুষরা যেভাবে বলতে পারে, নারীরা কি সেভাবে পারে? কিন্তু পেটের খিদা না মিটলে যেমন ঘুম আসে না, তেমনই শরীরের খিদাও না মিটলে তাই। এত বছরে সে কোনোদিন বলতে পারে নাই যে সে তার স্বামীর দ্বারা তৃপ্ত নয়। শরীরের সুখ কী জিনিস তা সে আজ জানল। বেড থেকে নেমে গিয়ে সে স্নান করে একা একা ভাবতে লাগলো। কাল রাতে আলো আধারে যে কথা সে বহু বছর নিজের মধ্যে চেপে রেখেছিল, তা অতনুকে বলেই ফেলল। রাজনের সেক্স পাওয়ার কম, আর তাই বিয়ের পর প্রথম কয়েক মাস সম্পর্ক হলো, ধীরে ধীরে তা কমতে কমতে একসময় চিরতরে বন্ধ হয়ে গেল। রাজন দিন দিন এত বেশি অনাগ্রহী হয়ে উঠেছিল যে একসময় সে তাকে ট্রিটমেন্ট করানোর কথা বলতে বাধ্য হলো। কিন্তু রাজন মেল ইগোতে তাতে আহত হলো। তাই সে আর কিছু জোর দিয়ে বলতে পারল না। পারমিতা তখন ভরাক্রান্ত যৌবন। রাজন তখন শোবার ঘরে গভীর ঘুমে তলিয়ে যেত। তখন সে অনিদ্রায় ছটপট করত। একদিন আর চুপ থাকতে না পেরে বৌদির কাছে সে বলেই ফেলল মনের লুকোনো ব্যথা। শুনে বৌদি বলল, দেখ মিতা, এসব কথা কোনোদিন আর কাউকে বলবি না। স্বামীর বিরুদ্ধে কিছু মুখে আনাও পাপ। আর তাছাড়া মেয়ে মানুষের অত শরীরের খাই খাই থাকা ভালো নয়। লোকে জানলে তোকে মন্দ বলবে। খুব কষ্ট পেয়েছিলাম জানো। খুব ছোট্ট বয়সে মাকে হারিয়েছি, তাই বৌদিকে মায়ের মনের মতো ভেবে সবটা বলেছিলাম। ভেবেছিলাম সে অন্তত আমার দুঃখটা বুঝবে। কিন্তু স্বামীর ঘর ছেড়ে চলে আসি কি না ভেবেই হয়তো শত কিছুর পরে জীবন্ত লাশ হয়ে সংসার করে হলো মৃত শরীর নিয়ে সে ঘর থেকে বেরোনো চাই না। রাজন পারমিতার ভাবগতিক বেশ বুঝতে পেরেছিল, আর তাই সে ভেবেছিল একটা সন্তান হলে পারমিতাকে আটকে রাখা সহজ হবে। সেজন্য বিয়ের প্রথম বছরে খোকনের জন্ম হয়, আর তারপর সারাদিন তাকে নিয়ে পারমিতার বেশ সময় কেটে যেত। রাতে ক্লান্তিতে চোখে ঘুম নেমে আসতো। খোকন হোস্টেলে যাবার পর আবার শুরু হয় তার সেই পুরনো অনিদ্রায় রাত্রি যাপন। এই কাল রাত্রি যেন শেষ হবার নয়। শুধু কি শরীর, রাজন তো আমার মনেরও খোঁজ নেয়নি কখনো। যখন সব সয়ে বয়ে জীবনটা কোনোভাবে পার করছিলাম, ঠিক তখনই তুমি এসে যেন জানিয়ে দিলে যে নারী সে পুরুষের বিনা কখনোই পরিপূর্ণ নয়। যে পুরুষ তার নারীত্বকে পূর্ণতা দিয়ে তার শরীর ও মনকে অলঙ্কৃত করছে, আমি আর রাজনের সত্যকে যতই লুকোতে যাই না কেন, তোমার উপস্থিতি আমার জীবনে যেন প্রকাশ করে দিল যে কতটা ফাটল ছিল আমাদের দাম্পত্য জীবনে। সম্পর্কের মধ্যে আবেগ অনুভূত চির ধরলে তাকে ভাঙ্গন অনিবার্য। সেটাকে অভিনয় নিয়ে আড়ালে করার চেষ্টা নিতান্ত বোকামি। সংসারের রঙ্গমঞ্চ সকলের চোখে যে ধুলো দিতে পারে আমরা চেষ্টা করিনি, আর কতখানি যে আমরা অন্ধ করে দিয়েছিল তা আজ বুঝতে পেরেছি। তুমি আমার জীবনে প্রথম পুরুষ যাকে আমি পেয়ে নিজের বিশেষ
কেউ মনে হয়েছে। ভালোবাসা কী জিনিস বোঝবার আগে তোমায় পেয়ে সম্মান কি সেটা বুঝেছি। তোমার সাথে দেখা হবার পর ভেবেছিলাম অন্তত একজন ভালো বন্ধু পেলাম, যাকে মন খুলে সুখ দুঃখের কথা বলতে পারবো, যার কাছে আমার রাগঢাক করার কিছুই নেই। অচেনা একজনের কাছে যতখানি বলা যায়, চেনা মানুষকে বলতে ঠিক ততখানি ভয়। এর বেশি কিছুই আমার আর চাইবার ছিল না। বিশ্বাস করো, তোমায় আমি এর বেশি কিছুই ভাবতে চাইনি। কিন্তু কখন যে মন কাকে ভালোবেসে ফেলে সেটা আটকে রাখার সাধ্য কি কারো আছে? সব শুনে অতনু তাকে বুকে আগলে নিয়ে এসেছিল তার কামরায়। তারপর বেডে সাইডে দিয়ে যখন তারপরে নেমে এসে আদিম খেলায় মেতে উঠতে নিল, তখন পারমিতা কিছুটা বাধা সত্ত্বেও সে বলেছিল, তুমি যদি আমায় ভালোই নাই বাসতে তবে আমরা এত দূর আগাতে পারতাম না। আর এখন বলছো থামতে? সেটা তোমার আমার দুজনের জন্য কষ্টকর। কেন আমরা কষ্ট পাবো পারমিতা? আমাদের কি সুখী হবার অধিকার নেই? আমি চাই আমার সুখে থাকি। সবার স্বার্থে যখন গোটা জীবন নিজের সুখ বিসর্জন দিয়ে এসেছি, এখন যখন সব কর্তব্য করে সবাইকে সুখে রেখে নিজেদের কথা ভাবছি, তবে সেটা ভুল হবে কেন? তুমি আমায় চাও আর আমি তোমায়, এর চেয়ে বড় সত্যি আর কিছু নেই জগতে তোমার আমার জন্য। অতনু ঘুম ঘুম চোখে এসে পারমিতার পিঠ মোড়া করে জড়িয়ে ধরল আর বলল, গুড মর্নিং। ঘুম ভালো হয়েছে তো? পারমিতা লজ্জায় তার দিকে তাকাতে পারছিল না। মাথা নেড়ে হ্যাঁ বোধক ইশারা করলো। তার মুখে যেন সুখের আভা ছাড়ানো রয়েছে তখনও। অতনু তার মুখের একপাশে চুমু খেয়ে বলল, আমারও। পারমিতা তাকে তাড়া দিয়ে বলল, যাও স্নান করে ফ্রেশ হয়ে এসো। অতনু রুম থেকে যেতে পারমিতা তার সুটকেস খুলে শাড়ি বাছাই করতে বসলো। সে একটা লাল জরি পার গাদোয়াল বেছে নিল। লাল টিপ, লাল আর গোল্ডেন চুড়ি মিলিয়ে পড়ল। কানে বরাবরের মতো ঝুমকো, চোখ কোল ঘেঁষে কাজল দিতে গিয়ে আজ যেন কি মনে করে একটু মোটা করে কাজল পড়ল। ঠোঁটে লাল টকটকে লিপস্টিক দিয়ে সে দেখছে নিজেকে আয়নায়। দেখেছে তার সেই নিজের যেন বেশ লজ্জা লাগছে। আজ যেন সে নববধূ রূপে সেজেছে অতনুর জন্য। অতনুটাকে ডাকতে এসে ক্ষণিকের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। তার দেবী প্রতিমার মতো মুখখানে যেন চোখের পলক ফেলতে পারছিল না সে। তারপর এক সময় ঠোঁটের কাছে ঠোঁট এনে বলল, কোথাও না গিয়ে আজ সারাদিন রুমে থাকাটাই বেশি শ্রেয় মনে হচ্ছে। পারমিতা তাকে ধাক্কা দিয়ে বলল, এসেছি অবধি তেমন ঘোরাও নেই আমায়, আজ আর কোনো বাহানা চলবে না। অতনু হেসে বলল, ঘোরাঘুরির চেয়ে বেশি সুখ যে। পারমিতা চোখ রাঙানি দিতে সে বলল, ঠিক আছে ঠিক আছে, আজ দেখব কত ঘুরতে পারো তুমি। তারা প্রথমে গেল শ্রী জগন্নাথ দেবের মন্দিরে। সেখানে পুজো দিয়ে ফেরার সময় এক বৃদ্ধা আশীর্বাদ করে বলল, ভগবান যেন চিরকাল তোমাদের একসাথে সুখে রাখেন। শুয়ে অতনু আর পারমিতা দুজনে স্তব্ধ হয়ে গেল, কিন্তু পরক্ষণে পা ছুঁয়ে প্রণাম করে নেয়। অতনু পারমিতার কানে ফিসফিস করে বলে যায়, একসাথে থাকতে হবে, কিন্তু চিরকাল আর সুখে রাখার দায়িত্বটা না হয় আমিই নিলাম। পারমিতা তার হাতে চিমটি কেটে কপট রাগ দেখাতে গিয়ে হেসে ফেলল, সাথে অতনুও। তারপর যখন স্যান্ড অ্যান্ড মিউজিয়ামে গিয়ে তারা বালির তৈরি ভাস্কর্য আর শিল্পকর্মগুলো দেখছিল, তখন সেগুলো শিল্পীদের প্রতি দুজনে শ্রদ্ধায় বিমুগ্ধ হয়ে যায়। সেখান থেকে একে একে নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি আর প্রায় 800 বছরের পুরনো কৌনাক সূর্য মন্দিরে গিয়ে পাথরের খোদাই করা নকশা আর কারুকার্য শোভিত সৌন্দর্য দেখে মোহিত হয়ে যায়। পরন্ত বিকেলে যেখানে কিছু সময় কাটিয়ে আর অতনু পারমিতার বেশ কিছু ফটো তুলে ফিরে আসে সমুদ্র সৈকতে। সৈকতে এসে আজ দুজনে মেতে ওঠে বালিতে একে অপরের নাম লিখতে। আর ছোট্ট শিশুদের মতো দুজন মিলে তারা বালিতে ঘর বানায়। হঠাৎ একটা ঢেউ এসে ঘর ভেঙে দিতে পারমিতা যেন মুহূর্তে বিহ্বল হয়ে পড়ে। অতনু তাকে মন ভোলানোর জন্য বলল, আমার ভীষণ খিদে পেয়েছে, চলো সি ফুডের কর্নারে গিয়ে কাঁকড়া ভাজা খাই। তারা যখন খাওয়া দাওয়া করে ফিরে আসতে নিল, তখনই সেই ফটোগ্রাফারের সঙ্গে দেখা। সে বলল, স্যার আপনাদের ছবি দিতে আসতে যাচ্ছিলাম হোটেলে, ভালোই হয়ে গেল, এখানেই পেয়ে গেলাম। অতনু বলল, আজ আরও কিছু ছবি দিল তাও, কাল দুপুরের পর আমরা ফিরে যাবার আগেই দিয়ে দিলেই হবে। ছেলেটা তাদের ঝিনুক শামুকের দোকানের সামনে বেশ কিছু ছবি তুলে দিল আর বলল, ম্যাডাম আপনারা দুজনে হাত ধরে হেঁটে যাচ্ছেন, এমন কিছু ছবি তুলে দেই সৈকতে। দুজনে হেসে উঠল। পারমিতা বলল, তুমি দেখছি বেশ ফিল্মি আছো। ছেলেটা হেসে বলল, ম্যাডাম জীবনটাই তো একটা সিনেমা। ঝটপট ছবি তুলে কিছু খাজার ঝিনুকের মালা কিনে পারমিতা আর অতনু হোটেলে ফিরে আসলো।
কাল চলে যাবে, তাই গোছগাছ শুরু করলো দুজনে। অতঃপর ডিনার সেরে ফিরে যখন পারমিতা তার রুমের দরজার চাবি বের করে নিল, ঠিক তখনই অতনু হাত বাড়িয়ে তার কোমর জড়িয়ে তাকে নিজের রুমে নিয়ে গেল আর বলল, একসাথে থাকার শেষ সুযোগটা এভাবে হারাতে দেব ভাবলে কি করে? পারমিতা মাথা নাড়িয়ে মৃদু হাসল আর অতনুর রুমের লাইট অফ করে দিয়ে তার দিকে এগোতে লাগলো। পারমিতা সকালে ঘুম ভাঙতে পারমিতা উঠতে নিতে অতনু যেন আরও বেশি করে তাকে জড়িয়ে ঘুমোতে থাকতে চাইল। পারমিতা তার হাত আস্তে করে ছাড়াতে চেষ্টা করতে সে বলল, যত চেষ্টা করো না কেন এ হাত তোমার আর ছাড়বো না। পারমিতা হেসে বলে, আজ চিল্কারত দেখতে যাবার কথা, চলো না যাই? আজ তো শেষ দিন, উঠে পড়ো না গো। অতনু বলল, শেষ দিনও আমার চেয়ে বেশি মনে হয় পুরীই তোমায় টানছে। হাই কপাল, এর চেয়ে ভালো সমুদ্রই হতাম, তবুও তো ভালোবাসতে। পারমিতা তার পিঠে কিল মেরে বলল, হয়েছে হয়েছে, নাটক করতে হবে না, যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি ব্রেকফাস্ট অর্ডার করে দিচ্ছি। অতিথি পাখি দেখে মন ভরে গেল পারমিতার। নীল স্বচ্ছ জলে ভ্রমণ আর পাখির কলতান যেন মন থেকে সব ক্লান্তি দূর করে সজীবতা নিয়ে এলো প্রাণী। মধুর কিছু স্মৃতি নিয়ে তারা হোটেলে ফিরে লাঞ্চ করে চেক আউট করতে গাড়ি এসে গেল। আজ যাবার পালা। এক ঝাঁক সুন্দর মুহূর্ত অ্যালবামে মনে গেঁথে ফিরে যেতে হবে সেই ব্যস্ত শহরে। তারপর কি হবে তারা দুজনে কেউ জানে না। একটা দীর্ঘশ্বাস যেন বেরিয়ে এলো পারমিতার হৃৎপিণ্ড থেকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এয়ারপোর্টে এসে ফ্লাইট ধরে সিটে বসতেই পারমিতা যেন ছিটিয়ে গেল অতনুর বুকে। তার বাহুতে নিজের দুহাত চেপে মিশে রইল তার শরীরের সাথে। অতনু তাকে আঁকড়ে ধরল। আর কিছু সময় পরে দুজনে ফিরে যেতে হবে নিজ নিজ আঙ্গিনায়। বিদায় বেলা তাই নিশ্চুপ হয়ে হৃদয়ের সাথে যেন হৃদয় মিলে কাঁদছে গোপন বিরহ মিলনে। পুরী থেকে ফিরে পারমিতা আজ একবার বাবার বাড়িতে গেল। এই প্রথম সে নিজের পয়সায় কেনা কিছু নিয়ে যেতে হলো, হোক না সামান্য কিছু, তবু সে তো তার রোজগারের টাকায় কেনা। বাবার জন্য ফলমূল আর রিনির জন্য মন্ডা। ছোটোবেলা থেকে রিনিটা খুব ভালোবেসে মিঠাই মন্ডা খেতে, যদিও এখন আর সেই ছোট্টটা নেই। দেখতে দেখতে সে 18 পেরিয়ে 19 পড়ল, তবুও পারমিতা আজও ভোলেনি সেই ছোট্ট রিনির আবদারের কথা। বহুদিন পর এলে না হয় কটা দিন থেকেই যাও, বললেন বৌদি। রাজনকাল অফিস, সংসারে কত কাজ, সামনে পুজোর ছুটি আছে, তখন না হয় আসবো, আবার বলল পারমিতা। নিজের চাকরির খবরটা চেপে গেল সে। সবাই জানলে রাজনের আর তার সংসারের ঝামেলার ব্যাপারটা বুঝে যাবে, সেটা কিছুতেই চালাইল না আর। বৌদি তার হাতটা ধরে বলল, মিনুর বিয়েতে তো থাকলি না, আজ চলে যাবি বলছিস, এখনও কি তোর রাগ আছে আমার উপরে? পারমিতা মৃদু হাসলো আর বৌদির হাতটা চেপে ধরে বলল, তোমার কোনো দোষ নেই বৌদি, সমাজ সংসার আমাদের শেখায়, আমরা তাই সংস্কার বলে মনে করি। যা দেখে দেখে বড় হই তাই সত্যি বলে জানি। ঠিক আর ভুল এই দুইয়ের মাঝে ব্যবধান এত বেশি সূক্ষ্ম যে কখনো কখনো আমরা সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি না। কি ঠিক আর কি ভুল কে বলতে পারে? বৌদি বেশ অবাক হয়ে শুনেছিল, তারপর বলল, তুই অনেক কঠিন কথা সহজভাবে বলতে পারিস মিতা, তোকে আজ অনেক বেশি অন্যরকম লাগছে। মিতা হেসে বলল, সে তোমার চোখের ভুল বৌদি। বাবার ঘরে ঢুকতেই বাবার চোখে ভারী গ্লাস আর মোটা ফ্রেমের চশমা দিয়ে পত্রিকা পড়ছে। সে বলল, কী অত মজা পাও সারাদিন পত্রিকা পড়ে বলো তো? বাবার চোখের সামনে থেকে পেপার সরিয়ে তাকিয়ে দেখে বলল, মিতা নাকি রে, কখন এলি? পারমিতা চেয়ার টেনে নিয়ে বসে বলল, এই তো কিছুক্ষণ আগে। তোমার খবর কি বলো, কি অবস্থা? কেমো চলছে, যতদিন বাঁচি এমনই আছে, গুচ্ছের টাকা খরচা হচ্ছে, এভাবে আমাকে বাঁচিয়ে রেখে দিলে পরে কি করে চলবে বলো তো? পারমিতা বলল, মানুষ বেঁচে না থাকলে টাকা কড়ি দিয়ে কি হবে বাবা? প্রিয়জনবিহীন জীবনে এককারি টাকার কি মূল্য আছে? বাবা শূন্য দৃষ্টিতে চেয়ে রইল, যেন পারমিতার কথা সারমর্মটা উপলব্ধি করার চেষ্টা করলেন। সারা বাড়ি ঘুরে পারমিতা ছাদে গিয়ে দেখল যে তার সেই চিরচেনা বাড়ির সময়টার সাথে শুধু প্যালেস্তারের নয়, চারপাশের আবহাওয়াটা যেন পাল্টে গেছে। উঁচু উঁচু দালানের জন্য শহরটা যেন এখান থেকে দেখার সুযোগটা আর নেই, সব ঢাকা পড়ে গেছে ইট পাথরের আড়ালে। নিজের রুমটা এখন রিনির দখলে। এমনই তো হয়, মেয়েদের নিজের বলতে কি আদতে থাকে,
কিছু থাকে? বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি, ছেলের বাড়ি সবটাই তার, আবার কোনোটাও তার নয়। এসব ভাবতে ভাবতে যখন বিকেল গড়িয়ে এলো, সে আর দেরি না করে বৌদিকে বলল বাবার সাথে আর একবার দেখা করে বেরোতে চাইল। রিনি তখন কোচিং ক্লাস শেষে মাত্র বাড়ি ফিরেছে। সে বলল, পিসিমণি থেকে যাও না আজ, এখন তো খোকনদা নেই যে তার চিন্তায় অস্থির হয়ে ফিরে যাচ্ছ। পারমিতা হেসে বলল, তোর পিসেমশাই আর খোকনদার চেয়ে কম নয়, বিয়ে হোক সংসার হোক তখন বুঝবি। ফেরার বাস ধরতে না ধরতেই ফোন বাজতে লাগলো। অতনু জানতে চাইল, কোথায় তুমি? আমি তো বাবার ওখানে গিয়েছিলাম আজ, বলল পারমিতা। তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে, চলে আসো না প্লিজ। এখন ফিরতে ফিরতে তো সন্ধ্যা হয়ে যাবে, বাসায় ফিরবো কখন? আমি ঝড়ের বেগে গাড়ি চালিয়ে আসবো, তোমাকে তাও আসো, না হয় দম বন্ধ হয়ে মরে যাব। সব অলক্ষণের কথা মুখে আনবে না, বলে দিলাম। একদিন তোমাকে না দেখে মনে হচ্ছে আমার পৃথিবী থেকে যেন অক্সিজেন হারিয়ে গেছে। পারমিতা ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। সে আসলো অতনুর বাড়িতে। অতনুর বিশাল বড় ড্রয়িং রুমে বসে সাজসজ্জা দেখতে লাগলো। বেশ দামি দামি শোপিস আর ঝাড়বাতি দেখে চোখ জুড়িয়ে গেল। অতনু বেয়ারাদেরকে কারো কিছু বলে ভিতর থেকে এসে বলল, এখানে বসে আছো, উপরে চলো। পারমিতা অস্বস্তি হচ্ছিল, তাই সে বলল, আজ না, অন্য দিন দেখা হলেই তো হলোই। অতনু জবাবে বলল, তোমাকে ছাড়া আমি যে আর থাকতে পারছি না পারমিতা। পারমিতা নিঃশ্বাস ঘন হয়ে আসলো। অতনুর বলা প্রতিটি শব্দ সে যেন অনুভব করতে পারছে। অতনু তাকে জড়িয়ে ধরে তার চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ শুকতে লাগলো। এত বেশি নিবিড় অলিঙ্গনে আবদ্ধ করেছে যে পারমিতার মনে হলো তাদের দুজনের মাঝে কোনো দূরত্বই আর অতনু মেনে নিবে না। পাগলের মতো চুমু খেতে লাগলো তার ঘাড়, গাল, নাক, ঠোঁট। গলা বেয়ে যখন বুকের খাজে, তখন পারমিতা তাকে থামিয়ে দিয়ে বলল, বোঝার চেষ্টা করো অতনু, এভাবে চলতে থাকলে নিঘাত ধরা পড়ে যাব। ধরা পড়লেই বা কী আসে, তুমি চলে আসবে আমার কাছে, দৃঢ় কণ্ঠে বলল অতনু। পারমিতা অবাক বিস্ময়ের চেয়ে বলল, রাজনের কথা যদি নাও ভাবি, খোকন আমার ছেলে, তাকে কি জবাব দিব? অতনু বলল, তার জন্য তো তুমি মা হিসাবে অনেক করেছো, দরকার হলে আরও করবে, কিন্তু আমার কথা, আমাদের কথা ভাববে কবে বলো তো? অতনু, এখন আর সেভাবে হয় না, আমরা টিনের ছেলেমেয়ে নই, একটু তো বুঝতে শেখো। আমাদের ছেলেমেয়ে রয়েছে, তারা বড় হয়ে গেছে, তাদের মান সম্মান, আবেগ, অনুভূতি সব আমাদের সাথে জড়িত। তাহলে সবার কথা ভাববে তুমি, কিন্তু আমার দিকটা ভাববে না? আমার নাম্বারটা কি সবার শেষে নাকি? তাও আসবে না তোমার ভাবনায়? অতনু, আমাদের যতখানি পাওয়া তাতেই খুশি থাকা উচিত, এর বেশি হয় না, হবে না, আর এটাই মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। অতনু পারমিতাকে এক ঝটকায় তার বুক থেকে এনে ফেলল। সে বলল, কি হয় আর কি হবে না তার সিদ্ধান্ত তুমি একা নেবে না। আমি তোমাকে এভাবে আমার কাছ থেকে কিছুতেই দূরে সরে যেতে দিব না। তোমাকে আজ এত ভালোবাসবো যে আর সবার চিন্তা ভুলে যাবে তুমি। পারমিতা এক ধাক্কায় অতনুকে সরিয়ে দৌড়ে বেরিয়ে গেল তার বাড়ি থেকে। কান্নারত অবস্থায় সে কোনো দিকে না তাকিয়ে ছুটতে ছুটতে ট্যাক্সি ধরে বাড়ির ফিরে গেল। সারা রাত দুজনের ঘুম এলো না। এক সেকেন্ডের জন্য চোখের পাতা এক করতে পারল না কেউ। ভালোবাসা আর প্রিয়জনের অভাবে ছটপট করতে করতে সকালের প্রতীক্ষায় দুজনে। সকাল হলে ঝড়ের বেগে ঘরের সব সামলে অফিসে গিয়ে নিজের ডেস্কে বসে কাজ করছিল আর ভাবছিল অতনুর কথা। তারা দুজনেই কষ্ট পাচ্ছে, কিন্তু অবিবাহিতদের মতো প্রেম তো তাদের নয়, তাই সমাজের চোখে এটা নোংরামি, নষ্টামি। অতনু অফিসে ফোন কল দিয়ে বলল, একবার আসবে কেবিনে? আসছি বলে যন্ত্রের মতো অনুমতি নিয়ে সে রুমে এসে ঢুকতে অতনু তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। পারমিতার জন্য এ দৃশ্য নতুন। সে আজ অবধি তার বাবা, দাদা, রাজন কিংবা কোনো পুরুষকে এভাবে কারোর জন্য ভেঙে পড়তে দেখেনি। অতনুকে কি বলবে সে নিজেও জানে না, তাই কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। অতনু কাল রাতের জন্য তার কাছে ক্ষমা চেয়ে বলল, তুমি যেভাবে চাও আমি সেভাবেই চলবো, তবু আমাকে ভুল বোঝো না পারমিতা। পারমিতা অতনুর মাথায় হাত রেখে বলল, আমি তোমায় ভুল বুঝি নেই, কিন্তু আমাদের নিয়তি এটাই যে কাছে হয়ে আমাদের দূরে থাকতে হবে। অতনু হু হু করে কেঁদে পারমিতার কাঁধ ভিজিয়ে দিল। সে বলল, বলতে পারো কেন আমাদের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা এত দেরিতে এলো জীবনে? কি ক্ষতি হতো যদি আমাদের দুজনের দেখা হতো তরুণ বয়সে? তাহলে অন্তত তোমায় নিয়ে পালিয়ে যেতে তো পারতাম। পারমিতা শুকনো হেসে বলল, পালিয়ে তো ফিরলাম পুরী থেকে, চুরি করে যে সুখ খুঁজে নিতে হয়
তা বড়ই ক্ষণস্থায়ী। অতনু পারমিতার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দুঃখ ভুলতে চাইল। আজ আর পারমিতা বাধা দিতে পারল না। সে নিজেও কামড়ে ধরল অতনুর ঠোঁট। গভীর চুম্বনে যেন সকল কষ্ট মুছে ফেলার চেষ্টা। দীর্ঘ চুম্বনের পর দুজনে জোরে জোরে নিঃশ্বাস পড়েছে। ক্লান্ত শরীরে পারমিতা ফেরার জন্য দরজার দিকে পা বাড়াতে অতনু তাকে বলল, আর একটু থাকো। পারমিতা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। অতনু বেশ দামি একটা গোল্ড চেনের সাথে ডায়মন্ড বসানো একটি হার্ট শেপ পেন্ডেন্ট তাকে পরিয়ে দিয়ে বলল, তোমার জন্য কাল কিনে রেখেছিলাম, দিব ভেবে আর দেওয়া হয়নি। পারমিতার চোখ থেকে ঝরঝর করে অশ্রু পড়তে লাগলো। এতক্ষণ নিজেকে যথেষ্ট সামনে রাখতে পারলেও এখন তার কষ্ট বাঁধ ভাঙা কান্না যেন আর আড়াল হলো না। অতনু কত খেয়াল যে তার গলায় পরবার মতো তেমন গহনা নেই, আর তাই অত সুন্দর জিনিসটা তাকে প্রেজেন্ট করতে চেয়েছিল, আর সেই মুহূর্তটাকে সে কাল নষ্ট করে দিল। পারমিতার কান্নারত অবস্থায় অতনুর শার্টে মুখ ঘষতে লাগলো। তারপর একে একে সব শার্টের সব বাটন খুলে তার বুকে চুমু খেতে লাগলো। তার গলা, কপাল, মুখের সর্বত্র চুম্বন এঁকে দিল। অতনুর যেন সুখের পরশে প্রাণ জুড়িয়ে গেল। সে দুহাতে পারমিতার চোখ মুছে দিয়ে দু চোখে চুমু খেয়ে তাকে বুকে জড়িয়ে নিল। অতনুর খোলা বুকে পারমিতা শান্তিতে চোখ বুজে আবেশের ঘোর লাগার মতো পড়ে থাকলো। তারা কতক্ষণ এভাবে ছিল সে খবর নেই। দুজনের যেন একে অপরের শ্বাস প্রশ্বাসের সাথে হৃদয়ের অনুরণন ও অনুভব করতে পারছে। হঠাৎ করে ফোনের রিং বাজতে দুজনের সম্মিত ফিরল। পারমিতা হালকা হতে নিতে অতনু তাকে এক হাতে ধরে আর এক হাতে ফোনটা ধরল। রিসিভার রেখে পারমিতাকে বলল, জরুরি একটা মিটিং আছে, এক্ষুনি বেরোতে হবে আমাদের। পারমিতা অতনুর শার্টটা নিজে হাতে পরিয়ে দিতে দিতে বলল, ইসরে, একদম দুমড়ে মুচড়ে কী অবস্থা না করেছি। শুনে অতনু হেসে বলল, পথে আর একটা কিনে নিব, তুমি অত ভেবো না। তারা যখন বের হলো তখন মধ্য দুপুর। রাস্তায় তখন জ্যাম আর রোদের তেজ প্রখর। হঠাৎ শপিং মলে বেশ নামকরা ব্র্যান্ডের শোরুমে গিয়ে অতনু শার্ট দেখতে লাগলো। পারমিতা খোঁজে তাকাতে অতনু দেখল সে বেশ মনোযোগ দিয়ে টি শার্ট কর্নারে ইয়াং সেকশানে কালেকশন দেখছে। অতনু তার পাশে গিয়ে কখন দাঁড়িয়েছে পারমিতার টের পায়নি। সে বলে উঠল, খোকনের জন্য দেখছো? পারমিতা খানিকটা অপ্রস্তুত হয়ে বলল, পুজোর শপিং এখনও করিনি তো, আর ছেলেটা বন্ধুদের সাথে ঘুরতে যাবে, তাই ভাবছিলাম কটা নতুন টি শার্ট আর জিন্স পাঠিয়ে দেব। অতনু বলল, পছন্দ হলে নিয়ে নাও না। পারমিতা ইতস্ত করলে বলল, পরে কিনবো। অতনু বুঝতে পেরে বলল, পারমিতা, তোমার আর আমার বলতে কি আদৌ কিছু আছে? নিয়ে নাও, আমি পে করে দিচ্ছি। পারমিতা কথা কাটানোর জন্য বলল, এখন এত সব নিয়ে মিটিংয়ে যাব কি করে? গাড়িতে রেখে যাবে, বলল অতনু। তাড়াহুড়ো ঠিকভাবে পছন্দ করতে পারবো না, আর তাছাড়া খোকন সেই খুঁতখুঁতে স্বভাব, চুজি আর কি, পছন্দ না হলে পড়বেই না। অতনু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে চলো, আমার শার্টটাই বরং পছন্দ করে দাও। আমি চুজি না, আর তোমার পছন্দের সব কিছু সাদরে গ্রহণ করতে রাজি। আমার মতো সাধারণ একজনের পছন্দ ও অতি সাধারণ। তুমি এত বড় পজিশনে আছো, সেখানে সেটা বেমানান। তুমি সাধারণ না অসাধারণ সেটা আমাকে বুঝতে দাও। রোজ স্যুট টাই আর ব্লেজার যখন কেউ পরে না, তেমনি পোলাও, কোরমা আর বিরিয়ানি কেউ খায় না। সুতি পোশাক আর মাছ ভাতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে। অতনু রাগ দেখিয়ে বলল, আমার পছন্দের রং ধুতি কুর্তা কিনে দেই, পরে মিটিংয়ে চলো, স্বস্তি পাবে, বলে মুখ টিপে হাসলো পারমিতা। অতনু তার গম্ভীর মুখে থাকতে পারল না, তাড়া দিয়ে বলল, দেরি হয়ে যাচ্ছে, চলো ওদিকে। শার্ট পছন্দ করতে পারমিতা কত কী যে ভাবলো। তারপর একটা অফ হোয়াইটের মাঝে নেভি ব্লু স্ট্রাইপের শার্ট বেছে নিয়ে বলল, এটাই তোমাকে খুব মানাবে। ট্রায়াল রুমে থেকে শার্টটা পরে যে কখন অতনু তার পিছনে এসে দাঁড়িয়েছে সেটা খেয়াল করেনি পারমিতা। অতনুর ডাকে সে ফিরে তাকাতেই অতনু তাকে বলল, ঠিকঠাক লাগছে তো? পারমিতা দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে বলল, শুধুই ঠিকঠাক, হিরো লাগছে, হিরো, বলে ফোড়ন কাটল। অতনু না হেসে পারল না, বলল, তুমি না এখনও বাচ্চাই আছো। বিল পে করে গাড়িতে উঠে বসে দেখলো আর মাত্র 22 মিনিট আছে হাতে। তড়িঘড়ি করে গাড়ি চালিয়ে যথাসময়ে হাজির হলো। মিটিং শেষ হতে পারমিতাকে বলল, চলো কোথাও গিয়ে লাঞ্চটা সেরে নিই। পারমিতা বলল, অফিস যাব না? অতনু বলল, আজ আর তেমন কাজের চাপ নেই, তার চেয়ে বরং লাঞ্চ করে সিনেমায় যাই। আচ্ছা, এই মতলব তাহলে? কে বলেছিল আমি বাচ্চা মানুষ? ছেলে মানুষের শখগুলো যেন কার সেটা জানা নেই। অতনু মৃদু হেসে বলল, শখ তো সবারই থাকে, পরিবেশ পরিস্থিতি আর উপযুক্ত সঙ্গী না থাকায় তা চাপা পড়ে যায়। এখন যখন সময়, সুযোগ আর সঠিক মানুষ আছে সাথে, তবে স্বপ্নগুলো পূরণ হবে না কেন বলো তো?
পারমিতা বলল, ঠিক আছে ঠিক আছে, তবে সিনেমার পর কিন্তু ফুচকাও খেতে হবে, শখের 16 কলাই না হয় পূর্ণ হোক। অতনু অট্ট হাসিতে ফেটে পড়ে বলল, আমাকে পেঁচানো হচ্ছে না, দাঁড়াও আগে সিনেমা একবার শুরু হোক, তারপর তোমাকে এর মজা বোঝাবো। পারমিতা তার পিঠে চাপড় মেরে বলল, মানে কি? ছি ছি, এত অধঃপতন তোমার, বয়সটা তো একটু লেহাজ করো। অতনু বলল, বয়স, সেটার কথা ভেবে আর আগামী দিনগুলি নষ্ট করতে চাই না। তোমার সাথে প্রতিটা মুহূর্ত যেন উপভোগ হয় আমাদের দুজনের জন্য, সেটাই চেষ্টায় থাকবো। পারমিতার মুখ যেন লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করলো। সে আর কিছু না বলে চুপচাপ গাড়িতে উঠে বসলো। অতনু তার দিকে আর চোখ চেয়ে মুচকি এসে একটা গান প্লে করলো মিউজিক প্লেয়ারে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান বাজাতে লাগলো তাদের অনুভূতিকে ঘিরে। পারমিতা অতনুর হাতটা চেপে ধরল আর বলল, তুমি পারোও বটে, নিজে তো বুড়ো হইবা না, আমাকে বুড়িয়েও যেতে দিবে না। অতনু হেসে বলল, আমার ভাগেরটা আমি কড়াইগন্ডার সুদ আসলে আদায় করে নিব। দেরিতে দেখার শাস্তি তো তোমাকে পেতেই হবে। তারা লাঞ্চে যে রেস্তোরাঁয় গেল, সেটাতে আবার কাপেলদের জন্য খুপড়ি টাইপের আলাদা আলাদা কেবিন রয়েছে। শুধু দুজন দুজনের পাশে একটা টেবিলে দুদিকে সোফা টাইপের চেয়ার আর পর্দা দিয়ে ঘেরা। পারমিতার যেন চক্ষু চড়ক গাছ। যে অতনু হাত টেনে বলল, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, কিসের পাগলামি? অতনু খুব সিরিয়াস ভঙ্গিতে বলল, প্রেম করলে এসব তো করতেই হবে, আজকাল কোথাও প্রাইভেসি নেই কাপেলদের জন্য। পারমিতা মুচকি হাসি দিয়ে বলল, সবাই কি ভাববে বলো তো? আমাদের এইজের কেউ আসে নাকি এইসব জায়গায়? আমাদের মতো সময় এসে কি কেউ প্রথমবার প্রেমে পড়ে? প্রথম ভালোবাসায় পাগলামি তো থাকবে। তোমার ভাবগতিক তো বেশি সুবিধার মনে হচ্ছে না। আর কতবার প্রেম করতে চাও বলো তো? রোজ প্রেম করতে চাই, সকাল বিকেল সন্ধ্যা রাতে, তোমার সাথে সারাক্ষণ। অতনুর কণ্ঠে এমন কিছু ছিল যে পারমিতার হৃদয়টা কেঁপে উঠল। সে বলল, আমার খিদে পেয়েছে ভীষণ, চলো গিয়ে বসি। তারা লাঞ্চ সেরে মাল্টিপ্লেক্সে গিয়ে যখন পৌঁছলো তখন টিকিট প্রায় শেষ। অতনু অনেক যুদ্ধ করে মাঝের টিকিট পেল না, আর কর্নারে বসতেই হলো অগত্যা। সিনেমা শুরু হতে অতনু বলল, তোমাকে কাছে পাওয়ার জন্য আমাকে কত কী যে করতে হয় সেটা কি তুমি বোঝো? পারমিতা সরে এসে অতনুর কাঁধে মাথা রেখে বলল, বুঝবো না কেন, ভালো তো আমিও বাসি। তারপর অতনু পারমিতার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে চোখটা বন্ধ করলো। পারমিতা সিনেমার এক পর্যায়ে বলল, কী ব্যাপার, ঘুমিয়ে পড়লে নাকি? অতনু চোখ বন্ধ অবস্থায় মৃদু হেসে বলল, সিনেমা তুমি দেখো, আমার সিনেমা এখানেই চলছে, আমাকে অনুভব করতে দাও। সিনেমার পর তারা যখন ময়দানে ফুচকা খাচ্ছিল তখন অনেকে তাদের দিকে অবাক চোখে তাকিয়েছিল, আর অতনু তার সাথে কাড়াকাড়ি করে যেন কম্পিটিশন চলছে যেভাবে ফুচকাওয়ালা থেকে তাড়াতাড়ি চেয়ে নিচ্ছিল। দিনটা ঠিক যতটা বিষাদ দিয়ে শুরু হয়েছিল ততটাই মিষ্টিভাবে শেষ হলো যেন। পারমিতাকে নামিয়ে দিয়ে অতনু ফিরে গেল। ঘরের ডোরবেল বাজিয়ে পারমিতা অপেক্ষা করছে, কিন্তু কেউ দরজাটা খুলছে দিচ্ছে না। সে বেশ কয়েকবার সুইচ টিপে দাঁড়ানোর পর যখন দরজা খুলল না, তখন ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ঘর ঢুকতেই যেন সারা ঘর অন্ধকারে যেন ডুবে রয়েছে। ডাইনিং রুমের লাইটের সুইচটা টিপে সে যখন বেডরুমের দরজার দিকে দাঁড়িয়েছে, ঠিক তখনই তার চোখে পড়ল ঘর অন্ধকার করে অফিসের পোশাক না ছেড়ে খাটের একপাশে রাজন আতসহায়ে শুয়ে আছে। রাজন তো কখনোই এমন করে না। ভয়ে আতঙ্কে পারমিতার কলিজাটা যেন শুকিয়ে গেল। কী হয়েছে রাজনের? সে কি কিছু জানতে পেরেছে আর তার আর অতনুর ব্যাপারে? লাইট অন করে রাজনের সামনে গিয়ে দাঁড়ালো পারমিতা। তারপর বলল, অন্ধকারে শুয়ে আছো যে, শরীর খারাপ লাগছে? রাজন কিছু বলছে না দেখে একটু ইতস্তত করে আবার বলল, পোশাক না বদলে তুমি তো কখনো এ ঘরে ঢোকো না, কি হয়েছে আজ? রাজন নীরবে উঠে গেছে ড্রেস চেঞ্জ করতে। পারমিতা কাপড় পাল্টে গিয়ে কিচেনে চা করতে গেল। তার ভেতরে বেশ অস্থিরতা কাজ করছে, না জানি কি অপেক্ষা করছে তার জন্য। চা নিয়ে সে এসে দেখল রাজন ড্রয়িং রুমের সোফায় বসে আনমনে কি ভাবছে। পারমিতা তাকে তোমার কাপ চা বলে হাতে কাপ ধরিয়ে দিয়ে নিজেও বসলো পাশে। চায়ে ছোট ছোট চুমুক দিচ্ছে রাজন। মনে হয় এখনও ডুবে আছে ভাবনায়। পারমিতা ভাবছে, কী হতো ভাবাচ্ছে রাজনকে? অফিসের ঝামেলা চলছে খুব, আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে বলল রাজন। পারমিতা আচমকা এসব শুনে যতটা না টেনশন হওয়ার কথা তার চেয়ে বেশি ধরা না পড়াই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল।
টেনশন হচ্ছে অনেক বলে রাজন অসহায়ের মতো চাইলো তার দিকে। টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে দেখো বলে পারমিতা তার কাঁধে হাত রেখে ভরসা দেবার চেষ্টা করলো। রাজনের চা শেষ করে মাথা নত হয়ে বসে রইল যেন হেরে যাওয়া মানুষের মতো। দেখে পারমিতার খারাপ লাগছে ভীষণ। সে উঠে গিয়ে রান্নার জোগাড় শুরু করলো। ঝিঙে পোস্ত আর ছানার ডালনা রাঁধল সে। রাজন খেতে ভালোবাসে, তাই ভালো খাবার দেখে যদি একটু মন ভালো হয়ে যায় তাই চেষ্টা করলো। খেতে বসে রাজন একটু অন্যমনস্ক হয়ে পড়ল। যেন কি খাচ্ছে আর পাতে কি দেওয়া হয়েছে কোনো দিকে খেয়াল নেই তার। পারমিতা নীরবতা ভেঙে কথা শুরু করলো, রান্না কেমন হয়েছে? একটু ছানার ডালনা একটু দিব? ভালো। না না, আর খাবো না, খিদে নেই। পারমিতা আর কিছু বলল না। থাক, মন ভালো নেই যখন তখন থাক না নিজের মতো। খাওয়ার শেষে ফ্রিজে তুলে রাখলো বাদবাকি খাবারগুলো। পরে খেতে পারবে রাজন, এখন বরং তার বিশ্রাম দরকার। শুতে গেল তারা। পারমিতা কি মনে করে একটা হাত রাজনের পিঠে লাগলো, যেন সাহস দেবার চেষ্টা, আমি তো আছি। সকাল হতে অতনুর ভীষণ ব্যস্ততা শুরু হলো। মীরা ফোন করেছে লন্ডন থেকে। তাদের কনভোকেশন, সবার প্যারেন্টস আসছে সেখানে। অতনুকে যেতেই হবে। জেদ ধরল মীরা। অতনু প্রশ্রয় হাসি হেসে বলল, তুই ভাবলি কী করে তোর অমন দিনে আমি থাকবো না পাশে? না বাপি, আমি জানতাম তুমি আসতে চাইবেই, তবুও বলে রাখলাম যাতে অন্য কোনো জরুরি কাজ না রেখো সেদিন। তোকে আমি বাহানা দেই তাহলে? আরে সেটা তো বলিনি, বলছি যাতে সব কাজ গুছিয়ে হাতে অন্তত কয়েকদিন রেখে আসতে পারো। অতনু জবাবে বলল, কাজে আটকে যাই বলেই তো আর থাকা হয় না তেমন, নইলে তোর সাথে লন্ডন ঘোরার জন্য 10 দিনও কম পড়বে আমার। মীরা খুশি হয়ে বলল, তুমি আসলে আমি খুশি বাপি, কথা দাও সময় মতো আসবে। আরে আসবো আসবো, তুই কোনো চিন্তা করিস না। প্রমিস? প্রমিস। আচ্ছা রাখছি এখন, পরে কথা হবে, বাই। ওকে বাই বলে কল রেখে অতনু আপন মনে হাসল। মেয়েটার স্বভাব এখনও সেই শিশুকালের মতো রয়ে গেল। যা বলবে তা প্রমিস করিয়েই ছাড়বে। অফিসের কাজে শিডিউল গুছিয়ে তাকে অন্তত দিন চারেক হাতে সময় নিয়ে এবার যেতেই হবে। মেয়েটা কত আশা করে আছে, তাকে নিরাশ করবে না। অফিস গিয়ে জরুরি কয়েকটা মেল চেক করলো। তার স্কাইপে কিছু মিটিং সেরে সে যখন পারমিতার ডেস্কে কল করলো, ঠিক তখনই কয়েকবার রিং হতে হতে কলটা ট্রান্সফার হয়ে রিসেপশনের কাছে পৌঁছালো। সে জানালো যে পারমিতা আসেনি অফিসে। অতনু ভাবলো কোনো বিপদ হলো না তো। কয়েকবার কল করেও পারমিতা তার ব্যক্তিগত নাম্বারে পাচ্ছিল না। অফিসের HR থেকে সে জানতে পারলো পারমিতা ইমার্জেন্সি লিভ নিয়েছে। কিসের লিভ নিয়েছে, জানিয়েছে কিছু? অতনু জানতে চাইল। স্যার, ওনাকে আর্জেন্ট হসপিটালে যেতে হচ্ছে। এর বেশি কিছু বলতে পারেনি, খুব তাড়াহুড়ো করে এটুকুই বলতে পেরেছেন। কখন কল দিয়েছিল? বলতে গেলে প্রায় শেষ রাতে কল করে জানিয়েছিল। কোন হসপিটালে এসব কিছু বলেছে? সিটি হসপিটাল খুব সম্ভবত, ড্রাইভারকে বলতে শুনছিলাম। অতনু আর কোনো কথা শোনার অপেক্ষা না করে দৌড়ে অফিস থেকে বেরিয়ে গাড়ি চালিয়ে হাসপাতালে পৌঁছল। রিসেপশনে পারমিতার নাম বলে হার্ট অ্যাটাকের কেসটা শুনে অতনুর বুক ধরপড় করে বসল। সে এক ছুটে চলে গেল নির্দ্বিধায় ক্যাবিনের দরজায়। কিছু না ভেবে ঢুকে দেখতে পেল যে খাটে একজন বয়স্ক ভদ্রলোক শুয়ে আছে। তার পাশে রাখা সোফায় বসে পারমিতা ঝিমুনির ঘরে আসছিল। একটু যেন তন্দ্রার মতো এসেছিল তার। দরজা খোলার শব্দ উঠে অতনুকে দেখে অবাক চোখে তাকিয়ে রইল। তারপর খুব ধীর পায়ে এগিয়ে এসে অতনুকে বলল, বসো। অতনু বলল, কখন হলো? সে জানালো মাঝরাতের থেকে একটু অস্বস্তিরতা বোধ করছিল। তারপর ট্যাক্সি ডেকে হাসপাতালে আনতে আনতে প্রায় শেষ রাত। তুমি আমাকে একটা কল দেওয়ারও প্রয়োজন বোধ করলে না? আমি অত কথা বলার মতো পরিস্থিতি ছিলাম না। আর তাছাড়া তোমায় ডাকলে রাজন কী ভাবতো? তখন ঘুমের ইঞ্জেকশন দেওয়ায় ঘুমোতে পারছে। ডাক্তার বলেছে মাইনর অ্যাটাক। ও আসলে অফিসের একটা ইস্যুতে খুব বেশি স্ট্রেস নিয়ে ফেলেছিল। অতনু বসে বলল, এসেছি যখন ওনার জ্ঞান না ফেরা পর্যন্ত থাকে। পারমিতা আর কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। অতনু সোফার একপাশে সরে গিয়ে তাকে বসার জায়গা দিল, কিন্তু পারমিতা তার পাশে না বসে রাজনের বেডের মাথার কাছে কিনারে গিয়ে বসলো। অতনু সেটা দেখে আহত হলো, নীরব বসে রইল। জ্ঞান ফিরতে রাজন হাত বাড়াতেই পারমিতা তার হাত ধরে ফেলে বলল, কী চাই তোমার? আমাকে বলো, ডক্টর ডাকবো। অতনু এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে, তারপর বলল, এই হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আমার ছোটো ভাই শিশির আছে। আমি বলে যাচ্ছি সে যাতে খেয়াল রাখে। রাজন এতক্ষণে এপাশে তাকিয়ে দেখলো আর জিজ্ঞাসা দৃষ্টিতে পারমিতার দিকে তাকাতে
পারমিতা বলল, উনি হচ্ছেন আমার বস মিস্টার অতনু সান্যাল, আর স্যার ইনি আমার স্বামী রাজন কর্মকার। পারমিতার মুখে বস স্যার শব্দগুলো শুনে নিজেকে অনেক দূরের কেউ মনে হচ্ছিল অতনুর। আর স্বামী, হ্যাঁ স্বামী তো রাজন তার আপনজন, কাছের মানুষ। চোখ ভরা জল আটকে মুখে কোনো রকম একটা ভদ্রতাসূচক হাসি দিয়ে, সুস্থ হয়ে উঠুন, পরে কথা হবে, আজ আসি তাহলে বলে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেল। কষ্টে যেন অতনুর বুকটা ফেটে যাচ্ছে। আজ যেন বুঝে গেছে তার অবস্থানটা কোথায় পারমিতার জীবনে। বাপিকে এয়ারপোর্টে রিসিভ করতে এসেছে মীরা। না, এবার আর সে সহজে ছাড়বে না। বহুদিন পর এলো, একসাথে ঘুরে বেড়ানোর পর কয়েকটা শপিং টপিং করিয়ে ভালো রেস্তোরাঁয় খাইয়ে দিয়ে তারপর ছাড়বে। একা একা কী না কি খায়, কে খোঁজ রাখে? সেও তো তেমন সময় দিতে পারে না কখনো। এ কটা দিন না হয় একটু ভালো থাকবে। দূর থেকে অতনুকে দেখে হাত নাড়ালো মীরা। বাপির মুখটা যেন শুকনো লাগছে। স্লান হাসি দিয়ে একটা দুঃখ যেন আড়াল করতে চাইছে। বেশ বুঝতে পারল মীরা, একসাথে না থাকলেও ছোটোবেলা থেকে দেখে আস্তে আস্তে অনেকটাই চেনেছে বাপিকে। বাবা আর মা দুজনেই তো ছিল বাপি। না, আর মন খারাপ করে কষ্ট নিয়ে ফিরে যেতে দেবে না বাপিকে। যাওয়ার আগে বাপির মুড ঠিক করে দেবে সে। অতনু এয়ারপোর্ট থেকে অ্যাক্সেস করতে মীরা ঠিক করা ট্যাক্সিতে উঠে তারা ফ্ল্যাটে চলে আসলো। স্টুডেন্ট হলো, সে নিজের মতো করে থাকতে ভালোবাসে বলে এই আলাদা ভাড়ার ফ্ল্যাট। অতনু মেয়ের সব পছন্দ অপছন্দ ভালো মন্দের খোঁজ রাখে বলেই প্রতি মাসের শুরুতে মোটা অঙ্কের টাকা পাঠাতো দেশ থেকে। আর রোজ ভোরে মেয়ের সাথে কথা না বললে যে অফিস করতে যায় না। আর বছরের পর বছর সে সময় পায় শর্ট ভিজিটে লন্ডনে আসে। মীরা স্টাডির জন্য তেমন লিভ পায় না, তাই অতনুকে আসতে হয় তাকে দেখার জন্য। আর এখন তো এখানে সে ল প্র্যাকটিস করতে চাইছে, তাই আরও বিজি হয়ে যাবে। কী আর করা, দেশের প্রতি টান ফিল না করলে তো আর জোর করে সেটা আনা যায় না। শিশির হাসপাতালে মর্নিং ভিজিট শেষ করে আরও একবার রাজনকে দেখে এলো। দাদা বলে গেছে তার বন্ধুর স্বামী সে যেন ভালোভাবে কেসটা হ্যান্ডেল করে। কিন্তু দাদার চোখে যে বিষাদ সে দেখেছে, তাতে হৃদযন্ত্রের ডক্টর শিশির সান্যালের অনুমান হচ্ছে যে ব্যাপারটা বন্ধুত্বের চেয়ে বেশি কিছু থাকতে পারে। আর তাই সে একটু বেশি আগ্রহী হয়ে উঠেছে পারমিতার সাথে আলাপ করতে। পারমিতা রাজনের সামনে কিছু জিজ্ঞাসা করাটাকে ঠিক হবে না ভেবে সে ডেকে পাঠালো তার চেম্বারে। পারমিতা অনুমতি নিয়ে ঢুকতো। আরে আসুন আসুন, দাদা বলে গেছে আমাকে আপনার কথা বলে শিশির পারমিতা কিভাবে রিয়াক্ট করে দেখতে চাইল। পারমিতা হকচকিয়ে গিয়ে বলে গেছে? কি বলেছে আপনাকে? আপনারা ভালো বন্ধু, এই তো। বস কি কখনো বন্ধু হয়? কাজের সুবাদে যতখানি পরিচয় রাখা, তা আপনাকে দেখে প্রথম দিনে খুব পরিচিত মনে হচ্ছিল। কোথায় যেন দেখেছি এমন লাগছিল। অনেক মিল আপনাদের দুই ভাইয়ের, বলে কথা ঘোরাতে চাইল পারমিতা। কার? আমার আর আমার দাদার? আমরা দুজনে কিন্তু ভালো বন্ধু হবার যোগ্যতা রাখি, বলে মুচকি হাসলো শিশির। পারমিতা অপ্রস্তুত হয়ে বলল, না না, মিহিরের কথা বলেছিলাম আমি। ও আচ্ছা, আমার যমজ ভাই, তাই শুধু চেহারায় আর পেশাগত পরিচয়ে পরিবারের ইচ্ছেতে মিল, বাদবাকি আমি দাদার অনুসারেই বলতে পারেন। ওকে কবে নিয়ে যেতে পারবো বাড়িতে? পারমিতা জানতে চাইল। ওনাকে 2-1 দিন অবজারভেশনে রেখে দেখি কি হয়, তারপর ডিসচার্জ করে দেওয়া সম্ভব হবে। আসি তাহলে, বলে উঠে পড়ল পারমিতা। আর শিশির গম্ভীর মুখে ভাবল যে তার দাদার প্রাণ ওষ্ঠাগত হবার মতো যথেষ্ট কারণ তাহলে আছে। রাজন কিছুটা অস্থিরতায় ভুগছিল আর বারবার জানতে চাইল ডক্টর কি বলেছে, কবে বাড়ি যেতে পারবে। পারমিতা তাকে জানালো সে কয়েকটা দিন রেস্ট নাও, আর অত বেশি ভেবো না, আমি তো আছি। চাকরি গেলে এই বয়সে চলবে কী করে? আমি তো জব করছি নাকি, দেখো ঠিক সব সামনে নেব। রাজন দীর্ঘশ্বাস বেড়ে বলল, যে অপরাধ আমি করিনি তার শাস্তি কেন মাথা পেতে নেব বলতে পারো? পারমিতা আর কিছু বলে না, চুপচাপ বসে থাকে নীরবে। মীরা তার বাপিকে নিয়ে ফ্ল্যাটে গিয়ে প্রথমে ফ্রেশ হতে পাঠালো, তারপর তাকে ব্রেড টোস্ট আর তাতে বাটার লাগিয়ে কফি বানিয়ে 2টো চেয়ার আর টেবিলটি রেডি করে রাখলো। আর ছোট্ট ব্যালকনিতে, এখান থেকে অনেকটা দেখা যায় শহরের লোকজন আর রাস্তাঘাট। বাপির মুখে একটু হাসি ফুটে, সেই চেষ্টা আর কি। সে দুপুরে কিছু রাঁধতে জানে না। দুপুরে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই করবে, আর রাতে বাইরে কোথাও ডিনার সেরে নেবে। বাপিকে আজ মাদাম তুষের জাদুঘর দেখাবে, তারপর টেমাস নদী আর রাতে লন্ডন ঘুরে দেখাবে। আলোর ঝলকানি যদি বাপির সেই উজ্জ্বল হাসি মুখখানা ফিরে আসে, তবেই সে সার্থক হবে। অতনু দেখে বলল,
করেছিস কি? এত কষ্ট করার কী দরকার ছিল? বারে, আমি বুঝি আমার বাপির জন্য এতটুকুও করতে পারি না? পারিস তো, কিন্তু আমি প্লেনে ব্রেকফাস্ট করে এসেছি, আর একটু পর তো লাঞ্চ অর্ডারে পিৎজা অর্ডার করেই দিলেই তো হতো। তোকে এত কিছু করতে দেখলে আমার ভালো লাগে না, মনে হয় এসে বরং তোর কাজ বাড়ালাম। আচ্ছা, এসব বাদ দাও, খাওয়া দাওয়া শুরু করো, এখন সব ঠান্ডা হয়ে যাচ্ছে বলে শাসন করলো মীরা। অতনু প্রশ্রয় হাসি দিয়ে কফিতে চুমুক দিল। পারমিতা খোকনকে কল দিয়ে তার বাবার কথা জানাতে খোকন বলল, মা আমি এক্ষুনি ফ্যাকাল্টি জানিয়ে রওনা দিচ্ছি, তুমি দুশ্চিন্তা করো না। পারমিতার বুক থেকে যেন একটা ভার নেমে গেল। খোকনকে জানাবে কি না জানাবে এই দোটানায় ভুগতে ভুগতে সে আজ অবশেষে সিদ্ধান্ত নিল যে খোকন তার বাবার ব্যাপারে জানার পূর্ণ অধিকার আছে। ছেলেটা বেশ সাহস আছে, একটুও ভেঙে পড়েনি। এই পরিস্থিতিতে ঠান্ডা মাথায় কথা বলছে। খোকন আসতে অবশ্য সময় লাগবে, সে ব্যাঙ্গালোরে পড়ে। সেখান থেকে ফিরতে ফিরতে বাড়ি ফিরে ঘরদোর ঝন্টুর মাকে দিয়ে ঝাড়পোছ করিয়ে একটু রান্নাবান্নাও তাকে করে রাখতে হবে। ছেলেটা কত জার্নি করে আসলে খিদে পেলে তাকে খেতে দিতে তো হবেই। এসব চিন্তা করতে মনে পড়লে ঝিঙে পোস্ত আর ছানার ডালনার কথা। সে রাতে তো তারা ভালো করে খায়নি বলে বেশ রয়ে গেছে। এত সব ভাবনার মাঝে থেকে সব যেন গুলিয়ে গেছে। বিকালে না হতেই মীরার তাগাদায় অতনু উঠে রেডি হলো। যদিও তার এসব কিছুতে মন নেই, তবুও মেয়ের খুশির জন্য সব করতেই রাজি। ভালো ঘুরলো তারা। একটা মিউজিক ক্যাফেতে ডিনারও সারলো। অতঃপর ফ্ল্যাটে গিয়ে গুড নাইট বলে যার যার রুমে ঘুমাতে গেল। রাতে হিম পড়ে এখনও শীতে কাঁপতে কাঁপতে ঘুমে ভেঙে গেল মীরার। দেখলো সব গা থেকে ব্ল্যাঙ্কেট সরে গেছে। ভোরের আলো ফুটতে আর বেশি দেরি নেই। তারপর হঠাৎ খেয়াল করলো যে কাল ভারী ব্ল্যাঙ্কেট রাখতে ভুলেই গেছে বাপির রুমে। তাই কাবার থেকে ওটা বের করে উঠে বাপির ঘরে দেখতে গেলে বাপি ঠিকভাবে ঘুমাতে পারছে না। রুমের দরজা খুলে ধীর পায়ে এগিয়ে সে দেখলো বাপির হাতে মোবাইল ধরা, সেটা পড়ে আছে তার বুকের উপর। সে ভাবলো সে রাতে কোনো বিজনেস কল এসে পারে, তাই হয়তো বাপি ঘুমিয়ে পড়েছে কথা শেষ করে। ঘুমের ঘরে বোধহয় মোবাইলটা সেটা বেড সাইডে টেবিলে রাখতে মনে নেই। হাত থেকে কিছু আস্তে করে সেটা ছুটিয়ে নিয়ে চার্জিং পয়েন্টে লাগিয়ে ফুল চার্জ করে দিবে। যেইভাবে অমনি মোবাইলটা হাতে চার্জে সে দেখতে পেল স্ক্রিনে ভেসে উঠছে কোনো এক লাল মন্দিরের সামনে লাল শাড়ি পরিয়েতে একজন মাঝবয়সী নারীর ছবি। ভদ্রমহিলা যে যথেষ্ট সুন্দরী আর রুচিশীল তা ছবি দেখেই বোঝা যায়। মীরা নিজের বিস্ময়ে গোপন করার জন্য মোবাইলটা আবার আগের মতো করে বাপির উপর রেখে দিতেই দেখতে পেল যে বাপির চোখের আছে যেন শুকনো রয়েছে অশ্রুবিন্দু। ব্ল্যাঙ্কেট টেনে দিয়ে খুব ধীর পায়ে রুম থেকে বেরিয়ে এলো। প্রেম নাকি পরকীয়া পর্ব 3। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।